গার্মেন্টসের পরেই এই খাতে কর্মসংস্থানের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ খাত হল বিমা খাত। যে সমস্ত দুর্বল কোম্পানি আছে, এই প্রত্যেকটা দুর্বল কোম্পানির মালিক প্রভাবশালী, অর্থাৎ কোম্পানি দুর্বল এবং মালিক প্রভাবশালী। এই প্রভাবশালী মালিকগুলো সবসময়ই সরকারের নীতি নির্ধারণী মহলে ছিল। সবসময় অসুস্থ প্রতিযোগিতার কারণে বিমা কোম্পানিগুলো এমন কিছু প্রলোভন দিয়ে হলো যে গ্রাহককে নিয়ে যাচ্ছে যে গ্রাহকগুলো এগুলো বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন নিরাপদ জীবনের জন্য বীমা। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি জনাব মনির হোসেন। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আসলে শুরুতে একটু জানতে চাই যে 2010 সালে যে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ গঠিত হয়েছে, যেই উদ্দেশ্য আসলে আইডিআরএ গঠিত হয়েছিল সেই উদ্দেশ্যকে আসলে বাস্তবায়ন হচ্ছে বা ওই অধিকার বাস্তবায়নে কাজ করতে পারছে আইডিআরএ? যে কথার এক কথায় উত্তর দেওয়া একটু কঠিন তুলনামূলকভাবে। আসলে একটা সংস্থা কাজ করতে অনেক দিন সময় লাগে। আপনি যদি ধরেন যে 2010 সালে আইডিআর গঠন হয়েছে, এখন 2025 সালে সেই সংস্থার মেয়াদ হলো 14 বছর। তো 14 বছর যদি হয় তাহলে এখনও এই সংস্থা এখনও শৈশবে আছে, কৈশোর কিংবা যৌবনে পা দেয় না। 18 বছর হলে আমরা বলতে পারি এই সংস্থাটা যৌবনে পা দিয়েছে। তো এই সংস্থাটাকে এই 14 বছরের মধ্যে এই সংস্থাটাকে পূর্ণাঙ্গ মূল্যায়ন করাটা একটু কঠিন এবং কারণ এর আগে আমরা যতগুলো সংস্থা দেখেছি যে নিয়ন্ত্রক সংস্থা আছে, ধরেন যে বাংলাদেশ ব্যাংকিং খাতে রেগুলেটর সংস্থা, এরপরে শেয়ার বাজার রেগুলেটরি সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই সংস্থাগুলোর বয়স অনেক বেশি, অনেক ম্যাচিউরড হয়েছে। তো এই সময়টাতে এসে আইডিআরের যে মূল্যায়নটা সামগ্রিকভাবে মূল্যায়ন করা যাবে না। তারপরে যদি আপনি প্রাথমিকভাবে যদি মূল্যায়ন করেন, তার মানে হলো এই এখনও এই সংস্থাটা যেই বা উদ্দেশ্য হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই সময়ের মধ্যে যতটুকু এই 14 বছরে যতটুকু অগ্রগতি হওয়ার কথা ছিল ততটুকু অগ্রগতি হয় না এখনো। এর অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণ হলো বিমা কার্ডটা অনেক দিন থেকে আপনি মনে করেন অবহেলিত এবং গ্রাহকদের কাছে এই কার্ডটা হলো অভিশপ্ত এবং অবহেলিত। এই দুইটা খাতে ধরেন যে আপনি অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য দেখবেন, 300 থেকে 350 পৃষ্ঠার একটা বাজেট বক্তব্য অর্থমন্ত্রীর থাকে, কিন্তু এই বিমা খাত নিয়ে একটা কিংবা দুইটা প্যারাও যদি দয়া করে উনি লেখেন কোনো বক্তৃতায়, এবং এমনও বাজেট বক্তৃতা আছে গত 5-10 বছরে বিমা খাত নিয়ে একটি ওয়ার্ডও ছিল না এরকম। তার মানে সরকারের দিক থেকে এই খাতটাতে গুরুত্ব নেই। কিন্তু এই খাতটা বিশাল একটা খাত। গার্মেন্টসের পরেই এই খাতে কর্মসংস্থানের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ খাত হল বিমা খাত। এই খাতে 82টা কোম্পানি আছে, নন লাইফ এবং লাইফ মিলে। এই খাতে হলো যে মানুষ ইনভলভমেন্টের সুযোগ আছে ব্যাপকভাবে। ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এই বাংলাদেশে বিমা খাতের সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাটাকে কাজে লাগানোর ক্ষেত্রে আমরা গুরুত্ব দেওয়া হয় না। যে কারণে আইডিআরএ হলো একটা সংস্থা প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই এই সংস্থাটাকে জনবল কাঠামো, এ থেকে টেকনোলজির ব্যবহার এবং এই খাতটাকে যত বেশি এর আইনের সাথে সাথে যে সমস্ত বিধিমালাগুলো করা দরকার সেই বিধিমালাগুলো করতে পারে না কিংবা করা হয় না। যে কারণে এই সংস্থাটা নিয়ন্ত্রক সংস্থা হিসাবে গত 14 বছরে যতটুকু অগ্রসর হওয়ার কথা ছিল তার চেয়ে পিছিয়ে আছে। তো এই যে আইনি কাঠামো এখনো ঠিক হয় নাই বা জনবল কাঠামো ঠিক করতে পারতেছে না, এইটার পিছনে দায়ী কি? এটা আমরা বলছি সরকারের দিক থেকে এই খাতটা অবহেলিত এই কারণে যে সরকার এখনও বিমা খাতের যতটুকু গুরুত্ব সরকার অনুধাবন করছে না কিংবা করতে পারছে না। যে কারণে সরকার এই খাতটাতে গুরুত্ব নেই। এই খাতে সরকারের বাজেট কম এবং ইতিমধ্যে বিশ্বব্যাংকের একটা প্রজেক্ট, এটা 2022 সালে শেষ হয়ে যাওয়ার কথা, এটার মেয়াদ আরও বাড়ানো হয়েছে, 632 কোটি টাকার প্রজেক্ট। এই প্রজেক্টটাও যেইভাবে চলমান এবং মনিটরিং হওয়ার কথা সেইভাবে মনিটরিং নেই। যে কারণে এখানে সরকারের অবহেলা এবং অন্যান্য খাতে টোটাল এই বিমা খাতের প্রতি মানুষের একটা স্থায়ীনতা আছে।
এই সব কিছু মিলে এই খাতটা অনেক বেশি পিছিয়ে আছে, অথচ এই খাতটা সম্ভাবনাময়। আচ্ছা, যেটা বলছিলেন যে আস্থাহীনতার একটা বড় একটা মাধ্যম মানে দিক হলো বিমা খাতে, তো এই যে আস্থা অর্জনের জন্য এগুলো কি প্রাইভেট সেক্টরের যে কোম্পানিগুলো আছে বা সরকার সম্মিলিতভাবে কোনো ধরনের প্রচেষ্টা চালাতে পারে না যেগুলোতে মানুষ আস্থা ফিরতে পারে? মোটা দাগে যদি বিমা খাতের সমস্যা বলেন, আমি একজন রিপোর্টার হিসাবে এই খাতের আমি 3টা সমস্যা এই খাতে দেখি। একটা, প্রথমত হলো যে সিটিবি বলি আমি রিপোর্টারের ভাষায়, 1 নম্বর হলো কনফিডেন্সের অভাব, 2 নম্বর হলো টেকনোলজি, 3 নম্বর হলো ভালো প্রোডাক্ট। এই 3টা হলো মোটা দাম সমস্যা। এর বাইরে এই সমস্যাগুলোর সাথে কিছু সমস্যা আছে যেটা উপখাত হিসেবে। এই 3টা সমস্যাকে এখন হলো যে এই 3টা সমস্যার জন্য কে দায়ী? আপনি যদি কাউকে দায়ী করতে হয়, সবার আগেই হলো নিয়ন্ত্রক সংস্থা এবং নীতি নির্ধারককে আপনি দায়ী করবেন। এটা 2 নম্বর হলো যে এই জায়গা যেটা হয়ে আসছে মূলত, এইখানে দেখবেন যে যে সমস্ত দুর্বল কোম্পানি আছে, এই প্রত্যেকটা দুর্বল কোম্পানির মালিক প্রভাবশালী, অর্থাৎ কোম্পানি দুর্বল এবং মালিক প্রভাবশালী। এই প্রভাবশালী মালিকগুলো সবসময়ই সরকারের নীতি নির্ধারণী মহলে ছিল সবসময়। এবং এবার দেখবেন প্রভাবশালী মালিকদের, সরকার নীতি নির্ধারকদের বাইরে যে সমস্ত রাজনীতিবিদদের প্রত্যেকটা কারো না কারো বিমা কোম্পানির সাথে সংশ্লিষ্টতা আছে। তো এই কোম্পানিগুলি ওনারা এই সব দীর্ঘদিন ধরে এই খাতটাকে দুর্বল করে রাখছেন। এর অন্যতম একটা কারণ এই খাত থেকে মানি লন্ডারিং। যেহেতু এর সাথে আরেকটা বিষয় যদি নিয়ে আসেন, আপনি দেখবেন যে অবহেলিত, এটা খুব স্পষ্ট আপনি প্রমাণ পাবেন। যেমন মানি লন্ডারিং আইনের 27টা অপরাধ, এই 27টা অপরাধের মধ্যে সরাসরি 8টা অপরাধ আছে যেই অপরাধটা হলো বিমা খাতের সাথে সংশ্লিষ্ট। কিন্তু এই মানি লন্ডারিং আইনের তদন্ত ক্ষমতা যাদেরকে দেয়া আছে, এই তদন্তের ক্ষমতার মধ্যে আইডিআরকে অন্তর্ভুক্ত করা হয় নাই। তার মানে এই খাতে অপরাধ হচ্ছে, এই খাতে একটা নিয়ন্ত্রক সংস্থা আছে, নিয়ন্ত্রক সংস্থাকে ক্ষমতা দেওয়া হয় নাই, যেই কারণে এই খাতটা যে পরিমাণ সম্ভাবনা ছিল সেই পরিমাণ আগাচ্ছে না। আরেকটা সমস্যা যদি ধরেন যে এই খাতে যে অসুস্থ একটা প্রতিযোগিতা আছে। এখানে অসুস্থ প্রতিযোগিতা হলো এভাবে, যেমন বাংলাদেশের মানুষ হলো 16 কোটি কিংবা 18 কোটি, ধরেন 18 কোটি, বাংলাদেশে 82টা বিমা কোম্পানি, ইন্ডিয়ার মানুষ হলো 140 কোটির উপরে, এখানে 57টা বিমা কোম্পানি আছে। এই বাংলাদেশে এতগুলো বিমা কোম্পানি দরকার নেই। যেহেতু আপনি অবৈজ্ঞানিক পদ্ধতিতে মার্কেট অ্যানালাইসিস না করে অযৌক্তিকভাবে বিমা কোম্পানির অনুমোদন দিয়েছেন, যে কারণে এখানে একটা অসুস্থ প্রতিযোগিতা আছে। সেই অসুস্থ প্রতিযোগিতার কারণে বিমা কোম্পানিগুলো এমন কিছু প্রলোভন দিয়ে হলো যে গ্রাহককে নিয়ে যাচ্ছে, যে গ্রাহকগুলো এগুলো বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ না। যে কারণে হচ্ছে যে এই দিন শেষে যখন এই কোম্পানিগুলোর প্রত্যাশা পূরণ করতে পারছে না, ঠিক সেই সময় হলে মানুষের একটা আস্থাহীনতা এখানে তৈরি হচ্ছে। এর আরেকটা কারণ যদি আপনি ধরেন যে এই খাতে প্রশিক্ষিত জনবলের যথেষ্ট ঘাটতি। ওই খাতে বিমা কোম্পানির এমডিদের ক্ষেত্রেও দেখবেন যে পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, সেই ব্যাপারে এমডিদেরই ওই পরিমাণ শিক্ষাগত যোগ্যতা নেই। এরপর হলে এই খাতে অ্যাকচুয়ারি আছে একমাত্র 1জন কিংবা 2জন। অ্যাকচুয়ারি যার বিমার প্রোডাক্ট তৈরি করবে সেরকম মানুষই নেই, যে কারণে বিশাল এই একটা খাতটায় মোট জনবল, প্রশিক্ষিত জনবল নেই। এই সব কিছু মিলে এই বিমা খাতটা হলো পিছিয়ে আছে। তো আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে যেই পরিমাণ আসলে বিমা কোম্পানি, মানুষ জনগণের তুলনায় সেই পরিমাণ আপনার ওভার বিমা, আমাদের দেশের পার্শ্ববর্তী দেশে ধরেন যেই পরিমাণ লোক বিমার সাথে ইনভলভ, বাংলাদেশে কি আমরা সেই পরিমাণ লোককে যদি পার্সেন্টেজ চিন্তা করি সেটা ইনভলভ করতে পারবো? অবশ্যই না। সে পরিমাণ বাংলাদেশে আসলে বিমা খাতে জিডিপিতে, ভারতীয় বিমা খাতের জিডিপিতে অবদান হলো 5% এর কাছাকাছি। বাংলাদেশে 0.04% হলো বিমা খাতে জিডিপিতে বিমা খাতের অবদান। এরপর হলো যে বিমা কোম্পানিগুলি যে পরিমাণ দুর্যোগপূর্ণ দেশ হিসাবে বিমা খাতে আরও বেশি মানুষ ইনভলভমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখন ওই পরিমাণে আমরা যেতে পারি না। এর কারণ হলো যে আগের প্রশ্নগুলোর উত্তরে চলে আসছে, এই বিমা খাতের প্রতি মানুষের আস্থা নাই। এরপর হলো এই বিমা খাতে টেকনোলজির ব্যবহার কম, এবং এই বিমা খাতে যুগ উপযোগী কোনো প্রোডাক্ট নাই, যেই কারণে বিমা খাত অনেক বড় খাত হলেও দেশের মানুষকে গ্রাহক হিসাবে আকর্ষণ করতে পারছে না। তো গ্রাহক হিসাবে আকর্ষণ করার জন্য এখন এই সময় আসলে কি উদ্যোগ সরকারের নেওয়া দরকার? এই খাত থেকে সবার আগেই আমি যেটা বলছিলাম, এখানে
এই খাতের স্টেক হোল্ডার কিংবা মালিক পক্ষের কাজ সবার আগে। এটা যদি আপনি যদি আমাকে 3 বার এই প্রশ্ন করেন যে এই খাত 3 বারই আমি বলবো সবার আগে বীমা দাবি পূরণ, দাবি পূরণ এবং দাবি পূরণ। 4র্থবারে আমি অন্য উত্তর দেবো যে এখানে টেকনোলজির ব্যবহার বাড়াতে হবে এবং প্রোডাক্টের সংখ্যা, নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে। বিমা খাতগুলো দাবি পূরণ করছে না। বিশেষ করে জীবন বিমা কোম্পানিগুলো যখন টাকা নেয় গ্রাহকের কাছ থেকে 10 বছর পরে এই টাকাগুলো ফেরত দিতে হবে, এটা তাদের মাথায় থাকে না। যে কারণে ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করছে এবং যে পরিমাণ বিমা খাতের বর্তমান বিমা আইন অনুসারে একটা কোম্পানির 30% টাকা গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে রাখতে হয়। আমি একজন রিপোর্টার হিসেবে জানি কোনো কোম্পানির 2%ও, এমন কোম্পানি আছে যে 2%ও সরকারি ট্রেজারি বন্ডে নেই, যে কারণে টাকাগুলো তারা খরচ করে ফেলছে। বছর শেষে এসে যখন বিমা কোম্পানিগুলো অর্থাৎ আপনার পলিসি ম্যাচিউর হওয়ার পরে যখন টাকা দিতে পারছে না, তখন ওই এলাকায় আর কেউ বিমা খাতের প্রতি আগ্রহী হয় না। বিমা খাতটা হলো যে একটা প্রতারিত খাত হিসাবে পরিচিত। আমরা শুরুতেই যেটা বলছিলাম, এটা একটা অভিশপ্ত খাত গ্রাহকের কাছে। এই যে বিমা কোম্পানিগুলো তাদের দাবি হস্তান্তর করছে না, তো সেক্ষেত্রে কি এই আমাদের রেগুলেটর ইদ্রা এটাতে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে না যে দাবিগুলো আদায়ের জন্য? অবশ্যই সেটা রাখার কথা, কিন্তু আপনি দেখবেন যে বিমা খাতের আপনার 82টা বিমা কোম্পানি, 82টা আইডিয়ার জনবল 150-র মতো। এটার তো 150-র মতো। এইখানে যদি নীতি নির্ধারকদের জনবল বাদ দেন, তাহলে একটা বিমা কোম্পানির প্রতি নীতি নির্ধারণ পর্যায়ে বাদ দেন, তাহলে একটা বিমা কোম্পানির প্রতি একজন জনবলও নেই। যে কারণে একটা বিশাল একটা কোম্পানি, যেই কোম্পানির কয়েক হাজার গ্রাহক, যেই কোম্পানির কয়েকশো স্টাফ আছে, যেই কোম্পানির প্রতি বছর প্রায় 100-150 কোটি টাকা প্রিমিয়াম আসে, সেই কোম্পানিতে একজন মনিটরিং কর্মকর্তা গড়ে দিয়ে সেই কোম্পানির নিয়ন্ত্রণ করা সম্ভব না। তার মানে মূল বিষয় হলো, যদি এই কোম্পানিকে মানে সেক্টরকে নিয়ন্ত্রণ করতে হয়, সরকারের এক ধরনের মানে প্রভাব লাগবে বা সরকারের নজরদারি লাগবে এবং সরকারের এই খাতকে গুরুত্ব দিতে হবে। এই খাত যেমন সমস্যা আছে, বাংলাদেশ যেমনি ঝুঁকিপূর্ণ, তাই এই খাত বিশাল সম্ভাবনাও আছে। এই সম্ভাবনাটাকে কাজে লাগাতেই সরকারের আরও গুরুত্ব বাড়াতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি জনাব মনির হোসেন। আগামীতে আপনাদের সামনে আবারও নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফিজ।